আজকে জরুরি জনগুরুত্বপূর্ণ একটি বিষয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা একটি নোটিশ উপস্থাপন করেছেন। তার সপক্ষে উনি প্রারম্ভিক বক্তব্য রেখেছেন। আমি প্রারম্ভিক বক্তব্য রাখব। সবশেষে আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ সমাপনী বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি এই মহান জাতীয় সংসদে দেশের জ্বালানি তেলের সরবরাহ, মজুদ, বিতরণ ব্যবস্থা এবং সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে কিছু বিষয় উপস্থাপন করতে চাই। সাম্প্রতিক সময় বিরোধী দল এ বিষয়ে কিছু অভিযোগ ও প্রশ্ন উত্থাপন করেছেন। আমি দায়িত্বের সঙ্গে বলতে চাই, বাস্তব পরিস্থিতি, পরিসংখ্যান, মাঠ পর্যায়ের তথ্য এবং সরকারের কার্যক্রম বিবেচনা করলে স্পষ্ট হবে যে সরকার শুরু থেকেই অত্যন্ত সতর্কতা, দায়িত্বশীলতা এবং দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে আসছে। মাননীয় স্পিকার, 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে কেন্দ্র করে যে সংঘাত শুরু হয় মধ্যপ্রাচ্যে এবং পরবর্তীতে হরমুজ প্রণালী কার্যত অকার্যকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ব্যাপক অনিশ্চয়তা সৃষ্টি হয়। আমাদের দেশের আমদানিকৃত জ্বালানির সিংহভাগ উপসাগরীয় অঞ্চলের দেশসমূহ থেকে আসে। বিশেষ করে ইস্টার্ন রিফাইনারি প্রতিষ্ঠার পর থেকেই সৌদি আরবের অ্যারাবিয়ান ক্রুড এবং সংযুক্ত আরব আমিরাতের মারমান ক্রুড আমদানি হয়ে আসছে। কিন্তু হরমুজ প্রণালী কেন্দ্রিক সংকটের ফলে ওই সব উৎস থেকে জাহাজ চলাচল, লোডিং ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়। ফলে জ্বালানি তেলের প্রাপ্যতা এবং সর্বশৃঙ্খলে চাপ তৈরি হয়। এই বাস্তবতায় সরকার পরিস্থিতির গভীরতা অনুধাবন করে শুরু থেকে একটি সংযত, সুরক্ষামূলক এবং দায়িত্বশীল সরবরাহ ব্যবস্থার নীতি গ্রহণ করে। কারণ তখন আমাদের হাতে পর্যাপ্ত মজুদ ছিল না। আমরা এমন এক অবস্থার সম্মুখীন ছিলাম যেখানে রাষ্ট্রের প্রয়োজনীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সরবরাহ ও মজুদের মধ্যে একটি সতর্ক ভারসাম্য বজায় রাখা জরুরি ছিল। 17 ফেব্রুয়ারি 2026 আমরা যেদিন জনগণের সমর্থনে সরকার গঠন করি, তখন দেশের জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র 7 দিনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর দিন অর্থাৎ 28 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ছিল $88। 19 এপ্রিল ডিজেলের মূল্য দাঁড়ায় $164। অকটেন অন্যান্য জ্বালানি পণ্যের দামও সমহারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু সরকারের ধারাবাহিক উদ্যোগ, দ্রুত সংগ্রহ, সরবরাহ পুনর্বিন্যাস, বিকল্প উৎস সন্ধান এবং কঠোর মাঠ ব্যবস্থার ফলে বর্তমানে আমরা মজুদের অবস্থান উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আজ জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যের মাধ্যমে সমগ্র দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বর্তমানে জনগণের নির্বাচিত সরকার আগামী মে মাস পর্যন্ত জ্বালানির যে চাহিদা সেটি নিশ্চিত করতে সক্ষম হয়েছে। আমরা এখন আগামী জুন এবং জুলাই মাসের জ্বালানি চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আমি এ সংক্রান্ত কিছু তথ্য এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করতে চাই। আন্তর্জাতিক বাজারে 2026 সালের 2 ফেব্রুয়ারি ডিজেলের মূল্য ছিল $82.05, যেটি 27 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগে দাঁড়ায় $88.04। 17 এপ্রিল 2026 সর্বশেষ প্রকাশন অনুযায়ী এটির মূল্য দাঁড়ায় $162.93 মার্কিন ডলার। আর 1 এপ্রিল থেকে 17 এপ্রিল 2026 এখানে যদি গড় মূল্য বিবেচনা করা হয় তাহলে এটির মূল্য দাঁড়ায় $208.74, যেটি মার্চে গড় মূল্য ছিল $186.59। অর্থাৎ যুদ্ধ শুরুর পর ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে 142.73%, অকটেন সেখানে 72.23%, জেট ফুয়েল 143.08% বৃদ্ধি পেয়েছে। মাননীয় স্পিকার, এই যুদ্ধ পরিস্থিতির পর অন্যান্য দেশগুলো কি উদ্যোগ নিয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব পাকিস্তানে অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 38%, যেখানে ডিজেলের মূল্য তারা বৃদ্ধি করেছে 40%। ভারতের মূল্য দেখলে মনে হবে যে তারা মূল্য বৃদ্ধি করেনি, কিন্তু তারা শুল্ক কাঠামোর পুনর্বিন্যাস ঘটিয়ে মূল্য স্বাভাবিক রাখবার চেষ্টা করে যাচ্ছে। শ্রীলঙ্কায় অকটেনের মূল্য বৃদ্ধি পেয়েছে 44%, ডিজেলের মূল্য 35%।
একইভাবে অবাক করা কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল তেলের মজুদ রয়েছে, সেই যুক্তরাষ্ট্র আজকে তার অকটেন মূল্য বৃদ্ধি পেয়েছে 50% এবং ডিজেলের মূল্য বৃদ্ধি পেয়েছে 50%। সেখানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে মাত্র আমরা পেট্রোল ডিজেল অকটেনের মূল্য 10 থেকে মাত্র 16% বৃদ্ধি করেছি। যদিও যুদ্ধ শুরুর প্রথম 45 দিন বাংলাদেশের খেটে খাওয়া কৃষক, যারা এই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাদের সেচের কথা বিবেচনা করে এই সরকার মূল্য সমন্বয়ের প্রচন্ড চাপ থাকবার পরেও মূল্য সমন্বয় করবার চিন্তা করেনি। 14 এপ্রিল এরপরে যখন সেচের জন্য বিদ্যুৎ এবং ডিজেলের চাহিদা কমা শুরু করেছে, তখন বাস্তবতার নিরিখেই মূল্য সমন্বয় করতে হয়েছে। সমালোচকেরা অনেক কথা বলতে পারেন, কিন্তু যদি এই মূল্য সমন্বয় আমরা না করতাম, তাহলে আলটিমেটলি এই দেশের খেটে খাওয়া কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ, কীটনাশক সরবরাহ করা সম্ভব হতো না। এদেশের প্রান্তিক জনগোষ্ঠী যারা সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে, তাদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ করা সম্ভব হতো না। আজকের মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ালেখা করেন তাদেরকে বিনামূল্যে স্কুল ড্রেস এবং স্কুল ব্যাগ দেবার এই কর্মসূচিও বাধাগ্রস্ত হতো। আর সে কারণে বাস্তবতার নিরিখেই আমাদেরকে এই বিষয়গুলো সমন্বয় করতে হয়েছে। সারা বিশ্ব পরিস্থিতির দিকে যদি আমরা তাকাই, তাহলে অনেক কথাই বলতে হবে। যেহেতু সময় সংক্ষেপ, আমি বেশি কিছু বলবো না। প্রশ্ন উঠবে, সরকার যদি এত কিছু করে থাকে, তাহলে কেন এই সমস্যা এই প্রলম্বিত হচ্ছে? আমি দায়িত্বশীলতার সাথে বলতে চাই, পেট্রোল পাম্পে প্রাইভেট কারের লাইন কিংবা বাইকারদের লাইন জ্বালানি ব্যবস্থাপনার প্রকৃত চিত্রে সাক্ষ্য দেয় না। কারণ বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার অক্টেন মাত্র 5.5% প্রতিনিধিত্ব করে, যেখানে পেট্রোল 6% প্রতিনিধিত্ব করে। অর্থাৎ 88% গ্রাহকের চাহিদা নিয়ে কিন্তু অদ্যাবধি কোনো প্রশ্ন উত্থাপিত হয়নি। এরপরেও আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা আমরা লক্ষ্য করছি। এ ব্যাপারে আমি কিছু পেপার কাটিং আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। মার্চ মাসের 7 তারিখে বাংলা ভিশন বলছে, পাবনায় জামায়াত নেতার পাম্পে অভিযান, এবার পাবনায় পানির ট্যাঙ্কে তেলের সন্ধান। নাউজুবিল্লাহ। 10 মার্চ পাবনায় ডিবিসি নিউজ বলছে, এবার পাবনায় ড্রয়িং রুমে মিলল মিনি পেট্রোল পাম্প। নাটোরে যুগান্তর বলছে, 8 তারিখ মার্চে সিংড়ায় মাটির নিচে 10,000 লিটার ডিজেল মজুদ। একইভাবে মার্চের 12 তারিখে ইনকিলাব বলছে, পাম্পে হাহাকার, চড়া দামে কালোবাজার সয়লাভ। নীলফামারীতে 18 তারিখের ঘটনা এপ্রিলের, কাভার্ড ভ্যানে গোপন ফিলিং স্টেশন, অ্যাম্বুলেন্সে করে জ্বালানি তেল পাচার। কুষ্টিয়ার এপ্রিলের 8 তারিখের সংবাদ, ঢাকা মেইল বলছে, কুষ্টিয়া রফিক ফিলিং স্টেশনে তেল পাচার নিয়ে সংঘর্ষ, আহত 7। এভাবেই চুয়াডাঙ্গায় অবৈধ তেলের মজুদ, ব্যবসায়ীকে কারাদণ্ড, অবৈধ জ্বালানি তেল মজুদের হিড়িক, অভিযানে জব্দ, তেল নেই সাইনবোর্ডের আড়ালে অবৈধ মজুদ, ধরা পড়ল যমুনা টিভির ক্যামেরায়। এরকম অজস্র সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়। অবাক বিস্ময় আজ মানব জমিন পত্রিকায় দিয়েছে, অনলাইনে তেলের কালোবাজারি 300 চক্র। যেখানে অনলাইনে পেট্রোল পাম্পে যেখানে লম্বা লাইন, সেখানে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে 400 থেকে 350 থেকে 400 টাকায় অকটেন বিক্রি হচ্ছে। আমি নিশ্চিত এখানে উপস্থিত আমাদের অত্যন্ত দক্ষ ক্যারিশম্যাটিক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে নিশ্চয়ই দৃষ্টি দেবেন। আজকে আমি একটি কথা না বললেই নয়। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমার সৌভাগ্য হয়েছিল আজকের বিরোধী দলীয় নেতার সাথে আমার প্রিয় জেলা শহর যশোরে সাক্ষাৎ করবার। অত্যন্ত সৌজন্য বিনিময় হয়েছিল। তিনি আমাকে ডাবের পানি দিয়ে আপ্যায়ন করেছিলেন। 1.5 বছর পর যখন সংসদে মাগরিবের নামাজে বিরতিকে একদিন দেখা হলো, আমাকে অবাক করে দিলেন। তিনি আমার নাম বলে সম্বোধন করলেন। একদিকে তার সৌজন্য, আর এই দিকে তার বুদ্ধিমত্তা এবং স্মরণ শক্তিতে আমি বিমোহিত হয়েছিলাম। কিন্তু আমি খুশি হতাম যদি তিনি স্নেহের আলিঙ্গনে আমাকে আলিঙ্গন করে এই সমস্যা সমাধানের জন্য পরামর্শ। সময় শেষ, আপনার স্পিচটা শেষ করুন, এই পার্টটা শুধুমাত্র। দিকে তার পরামর্শে আমি যেমন স্বস্তি পেতাম,
ঠিক একইভাবে দেশবাসী উপকৃত হতো। যথার্থই মাননীয় বিরোধী দলীয় নেতা বলেছেন, এটি আজ অভিযোগের বিষয় নয়, এটি কাউকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবার বিষয় নয়, এটি সবাই মিলে সমস্যার সমাধানের ব্যাপার। আর তাই আজকে এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমি মাননীয় বিরোধী দলীয় নেতার মাধ্যমে এবং আপনার মাধ্যমে সকল সংসদ সদস্য বলতে চাই, যদি আপনাদের কাছে কোনো সুস্পষ্ট পরিকল্পনা থাকে, আমরা সেই পরিকল্পনা গ্রহণ করতে সদা প্রস্তুত। এক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই, আমরা ইতোমধ্যে দেশের শীর্ষ গণমাধ্যম ব্যক্তিত্বদের সাথে আমাদের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে আমরা বৈঠক করেছি। এই দেশের বিজ্ঞ জ্বালানি বিশেষজ্ঞদের সাথে ধারাবাহিকভাবে আমরা বৈঠক করে চলেছি। আগামী শনিবারও এরকম একটি বৈঠকের দিন নির্ধারিত রয়েছে। আমি গতকাল এই জুলাই অভ্যুত্থানের এক তারকা যোদ্ধা আবুল হাসনাতের কাছে আমি বলেছিলাম, ছোট ভাই তুমি অনেক বুদ্ধি। ধন্যবাদ। আচ্ছা, মাননীয় প্রতিমন্ত্রী এই পার্টটা শেষ করেন, 2 মিনিট সময় দেওয়া হলো, আমাদের টাইম কনস্ট্রেইন আছে। কিন্তু তাই আজকে এই কথাটাই বলতে চাই, আমরা প্রতিনিয়ত প্রত্যেকের বুদ্ধি নিচ্ছি, পরামর্শ নিচ্ছি। আপনারা দেখেছেন আমার পরীক্ষামূলক ভাবে ফুয়েল পাস আমরা চালু করেছি ঢাকায়, আমরা যেটি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রত্যেকটা জেলা শহরে কিন্তু জ্বালানির ব্যবস্থাপনার চিত্র অনেক উন্নত হয়েছে। স্থানীয় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে তাদের এলাকায় ফুয়েল পাস চালু করে কিন্তু এই ব্যাপারে কিন্তু তারা সুফল লাভ করেছে। আমি নিশ্চিত আগামী শুক্র শনিবারে আমরা অধিকাংশ নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরত যাব। নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে গিয়ে যদি আমরা স্থানীয় জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে বাস্তব চিত্র সম্পর্কে আমাদের যথার্থ যদি পরামর্শ থেকে আমরা যদি পরামর্শ দেই, নিশ্চয় আগামী সপ্তাহে এই চিত্র আরো পাল্টাবে। আর ঢাকায় ফিরে যদি মনে করেন ওই বাস্তব মাঠের অভিজ্ঞতার আলোকে আমাদেরকে কোন পরামর্শ দিতে চান, আমি মাননীয় বিরোধী দলের নেতা এবং তার টিমকে আমরা আমাদের মন্ত্রণালয় কিংবা আমাদের মাননীয় মন্ত্রীর অফিস কক্ষে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আসতে অসুবিধা থাকলে উনি যদি আমাদেরকে মধ্যাহ্ন ভোজে দাওয়াত দেন, আমরা সানন্দে আমরা সেটি গ্রহণ করব। এক্ষেত্রে একটি কথা বলতে চাই, যখন সমস্ত চেষ্টায় কাঙ্ক্ষিত সুফল আসছে না, তখন সর্বশেষ যেদিন মাননীয় সরকার দলীয় হুইপ আমাদেরকে মধ্যাহ্নভোজের আপ্যায়ন করেছিলেন, সেদিন আমি বিরোধী দলীয় এক সংসদ সদস্যকে বলেছিলাম, যিনি আমার বিভাগ খুলনা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন, ভাই চেষ্টা করতে সমাধান কিছু করতে পারছি না, আপনি তো মনে হচ্ছে উঁচু মানের আলেম, একটু দোয়া করে একটু ফু দিয়ে দেন না, যদি তাৎক্ষণিকভাবে এই সমস্যার সমাধান হয়। তাই মাননীয় স্পিকার, আজ আমি আপনার মাধ্যমে সমগ্র দেশবাসীর কাছে, বিশেষ করে এই সংসদে নির্বাচিত সংসদ সদস্যদের কাছে, যদি তাদের কোনো সুচিন্তিত পরামর্শ থাকে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সেই পরামর্শ সাদরে গ্রহণ করতে জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার, ইকবাল হাসান মাহমুদ টুকুর নেতৃত্বাধীন বিদ্যুৎ এবং ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমরা খুলনাতেই আছি এখনো।